নমস্কার। আজকের ভিডিওতে তিনটে স্পেশাল বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে তো আজকে এক্সপায়ারি ছিল। নিফটি এক্সপায়ারির দিন স্পেশালি আমার কি স্ট্র্যাটেজি থাকে, কি ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস আমি ইউজ করি বা অপশনের উপর কি টেকনিক্যাল স্ট্র্যাটেজি থাকে তা নিয়ে আলোচনা করব, এবং ট্রেডিং যে চ্যালেঞ্জ চলছে তার আজকের রেজাল্ট আজকে কি করে হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজকে 3 নম্বর দিন 10 দিনের ট্রেডিং চ্যালেঞ্জের, সেটা নিয়ে একটু আলোচনা থাকবে। তারপর দুটো ইম্পর্টেন্ট স্টক নিয়ে আলোচনা করব, যে দুটো স্টকে এখন কিন্তু এন্ট্রির সুযোগ তৈরি হচ্ছে, একটু দেখা দিচ্ছে। সেই দুটো স্টক নিয়ে আলোচনা থাকবে। মিড ক্যাপ স্টক, একটু সরকারি স্টক ফ্লেভার আছে জানেন, সেই ধরনের দুটো স্টক নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে লং টার্ম ইনভেস্টমেন্টের যে মাহাত্ম্যটা কি সেটা আমরা অনেক সময় ভুলে যাই। সেটা একটা স্টকের উদাহরণ দিয়ে বলবো, যেটা কিন্তু কয়েক বছরের মধ্যে 36 গুণ রিটার্ন দিয়েছে। জাস্ট 3 থেকে 4 বছরের মধ্যে 36 গুণ রিটার্ন দিয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। প্রথমে আজকে ছিল এক্সপায়ারির দিনের যদি আমি নিফটি চার্ট নিয়ে আলোচনা করি। আচ্ছা, আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কালকের জন্য নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ব্যাংক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে। তো প্রথমে যদি নিফটিকে দেখেন, আজকে নিফটি কিন্তু একদম ল্যাকলাস্টার ছিল, মানে সেই অর্থে তেমন কিছু করেনি। মানে ওই যেমন এক্সপায়ারির মতো আমরা যে একটা মুভ আশা করি, দুরন্ত একটা মুভ হবে, সে উপরের দিক হোক বা নিচের দিক, তেমন কিন্তু কিছু হয়নি। মানে একটা গ্যাপ আপে এইসবের দিকে ওপেন হয়েছে, তারপর আর একটু উপরে গেছে, আবার তার থেকে নিচে নেমেছে। নিচে নেমে সারাটা দিন একই ধরনের ছিল, তারপর একটু লো ব্রেক করলে তো নিচের দিকে নামেই, সে একটু নিচের দিকে নেমে আবার একটু কনসলিডেট করে থেমে গেছে। ওই যে খুব একটা উপর নিচ উপর নিচ উপর নিচ এরকম করেনি কিন্তু। একদিক দিয়ে ঠিক আছে। এতে কি হয়েছে, এরকম বাজার থাকার জন্য একটা দিকে ভালো, এক্সপায়ারির দিনে স্পেশালি কল বা নিচের দিকের একটা সাপোর্টের পুট অপশন সেল করে কিন্তু একটু টাকা রোজগার করা যায়, যাকে আমরা ওই এক্সপায়ারির দিনগুলোতে ওই টাইম ডিকেটাকে বেশ একটু মানে নিজের দিকে নেওয়া যায়। আহ, এই টাইম ডিকেটা কি জিনিস একটু সংক্ষেপে বলে নিই, আমি কোন স্ট্রাইক প্রাইস ইউজ করি। ধরুন আজকের দিনে যখন এরকম উপরে গেল নিচে নামছে এই করছে, আমি কিন্তু 24,500, যেটা কিন্তু অনেকটা দূরে। আজকে যদি হাই দেখেন, দিনের হাই আজকে যদি দেখেন, হাই আজকে 24,400, আমি কিন্তু তার উপরের, তার 100 পয়েন্ট উপরের 24,500 স্ট্রাইক প্রাইসের যে কল অপশন ছিল সেটাকে আজকে শর্ট করি। এবং তারপর যখন বাজার মোটামুটি একটু নিচের দিকে নেমে কনসলিডেট করছে, উপরের দিকে তেমন হায়ার হাই তৈরি করছে না, এরকম যখন আছে, তখন আমি আবার 400 থেকে সেটাকে নিচে নেমে এসে, মানে যেটাকে বলে শিফট করা স্ট্রাইক প্রাইসটা, সেটা কিন্তু 24,350-এও নিয়ে আসি। যদি সংক্ষেপে আজকের পজিশনটা একটু দেখাতে হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, একটু রিফ্রেশও করে দিলাম। যদি দেখেন, এখানে দেখতেই পাচ্ছেন এই যে দুটো অপশন সেলিং, এই দুটো ছিল অপশন সেলিং। 4,450-এর, সরি 350 হয়তো বলেছি, 24,450-এর আর 24,500-র কল অপশন। প্রথমে 24,500-র কল অপশন সেল করা হয়, সেটা থেকে যখন মোটামুটি প্রিমিয়ামটা ঠিক আছে, তার থেকে মোটামুটি মুনাফা আসে, তারপর শিফট করে যাওয়া হয় 24,450-এর কল অপশানে, এবং সেখান থেকেও ঠিক আছে। ছোটোখাটো একটু বাইং এর দিকে গেছিলাম, সেটা ওয়ার্কআউট করেনি, অল্প লস দিয়ে বাজার থেকে বেরিয়ে এসেছি। মোটামুটি আজকের দিনের দেখতে গেলে 18,000 টাকার মতো প্রফিট এসছে, যথেষ্ট ভালো। বিগত 3 দিন ধরে মোটামুটি গ্রিনে শেষ করা গেছে এই 10 দিনের ট্রেডিং চ্যালেঞ্জে। যারা নতুন, যারা জানেন না, তাদের জন্য একটু বলি যে আমি কিন্তু আমার এই চ্যানেলে আগেও বহু এই 10 দিনের ট্রেডিং চ্যালেঞ্জ করে এক একটা সিরিজ আমি করতাম, এবং 8-9টা সিরিজ অলরেডি হয়ে আছে। তার পুরো প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো। সেটা থেকে কিন্তু অনেক কিছু জানা যায়, টেকনিক্যাল অ্যানালিসিসটা আমি ওখানে ইচ সিরিজে কিন্তু ভালোভাবে বলেছিলাম, এবং মার্কেটের আশীর্বাদে প্রত্যেকটা সিরিজই আমরা প্রফিটে শেষ করেছি। এইবারের সিরিজটা দেখা যাক কি হয়, এবং আপনাদের থেকে বহু রিপ্লাই পেয়েছি যে নেক্সট উইকে একদিন এই সিরিজের এর পরের উইকটাই লাস্ট,
তো সেই দিন একদিন একটু লাইভ করার ব্যবস্থা আমি ভাবছি। নেক্সট উইকে বৃহস্পতিবার এক্সপায়ারির দিন আছে, তো বৃহস্পতিবার যদি আপনাদের ইউটিউবে আপনারা যারা ইউটিউবে এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদের সাথে যদি একটা লাইভ সেশন করা যায়, আপনাদের ইচ্ছা থাকলে বৃহস্পতিবার দিন ওকে কি না সেটা একটু নিচে কমেন্ট বক্সে জানাবেন বৃহস্পতিবার, তাহলে আমরা মোটামুটি লাইভে আসবো সবাই মিলে। যাই হোক, জাস্ট ফর লার্নিং পারপাস। তো এইটা হলো ব্যাপার মোটামুটি। এবার যেটা মেন জায়গায় আসি সেটা হচ্ছে কালকের দিনের জন্য এই নিফটির লেভেল কি হতে পারে, তারপর আমি ব্যাংক নিফটিতে আসব। দেখুন কালকের দিন যদি বলি, আগে ডেইলি চার্টে একটু দেখে নেব। ডেইলি চার্টে যদি দেখেন, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, এই যে স্ট্রেট লাইনে যে উঠেছে, এখন আমি একটু মানে কি বলবো, একটু ওয়েট করব। আমি বলবো না যে আমি শর্ট করছি ভাই, একটু ওয়েট করব এটাকে কনসোলিডেট করার জন্য, বা একটু কারেকশনের জন্য, বা ওই বাই অন ডিপস একটু নিচে নামলে আমি নেব, বা একটু কনসোলিডেট নিফটি করুক, এটা আমি চাই। কেন দেখুন স্ট্রেট লাইনে বাড়া কোনোটাই কিন্তু কি বলে টেকে না বেশি, একটু থেমে থেমে বাড়াটা একটু ভালো হয়। তো সেটাই অনেক দিন ধরে উপরের দিকে গেছে, এবার একটু সাইডওয়েজ অ্যাটলিস্ট হোক, এটা আমি চাই। তো আমার চাওয়াতেই তো মার্কেট যেমন হবে তা নয়, কিন্তু আমি সেই দিকে নজর রাখছি। তাই জন্য উপরের দিকে যদি বলেন, আজকে যে স্ট্রাইক প্রাইসটা আমি শর্ট করেছি সেই 24,500 দিকে তো নজর থাকবেই। যদি নিচের দিকে থাকে তাহলে ওই 24,500 কল অপশন সেল করে করে যতদিন করা যায় সেই ব্যাপারটা থাকবে। তাছাড়া উপরের দিকে তো আজকের দিনের হাই 24,400, সেটাকে রেজিস্ট্যান্স বলবো না, সেই লেভেলটার দিকে একটু নজর থাকবে। নিচের দিকে সাপোর্ট কোথায় যদি বলেন, প্রথম সাপোর্ট হচ্ছে 24,000 থেকে 23,900 থেকে 24,000, এই যে জোনটা আছে এই জোনটা একটু স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে, প্রথম সাপোর্ট। সুতরাং এবার কিন্তু সেখান থেকে অনেকটাই দূরে, প্রায় 300 পয়েন্টের মতো নিফটি দূরে, পার্সেন্টেজ টার্মসে বেশি দূরে নয়। ওইটুকুনি একটু কারেকশন বা সাইডওয়েজ কিন্তু মুভমেন্ট যে কোনো সময় আসতে পারে, তার জন্য কিন্তু রেডি থাকতে হবে আমাদের। আসবেই বলছি না, কিন্তু রেডি থাকতে হবে, ঠিক আছে? তাই জন্য দুমদাম করে মানে দূরের কল বাই করে নেওয়া, ওই রকম ওভারনাইট কল অপশন নিয়ে যাওয়া, তার কোনো মানে কিন্তু হয় না। সেই দিকে একটু সাবধানতা আমি অবলম্বন করছি। আচ্ছা, তারপর বলি, তো নিচের দিকে এই লেভেলটা 24,000, 23,900 থেকে 24,000, এই লেভেলটা আমি দেখব। ব্যাংক নিফটিতে যদি আমরা বলি, ব্যাংক নিফটিতে যদি আমি আসি, 53,000-এর উপরে কিন্তু স্টে করছে। 53,000 ভেঙে গেলে প্রথম একটু আমি সন্দেহের চোখে দেখব, তারপর হচ্ছে 52,800, মানে 52,800 থেকে 53,000 এই জোনটাকে যতক্ষণ নিফটি ব্যাংক হোল্ড করে আছে ততক্ষণ ব্যাংক নিফটির তরফ থেকে ওই যে শর্ট করা বা এইসব করা ওইসব কিছু মাথায় কিন্তু আসবে না। ক্লোজিং বেসিসে আমি বলছি, ক্লোজিং বেসিসে 52,800 থেকে 53,000 যতক্ষণ হোল্ড হচ্ছে ততক্ষণ ব্যাংক নিফটিতে অ্যাটলিস্ট শর্টিং এর কথা ভাববো না। আর ব্যাংক নিফটি যতক্ষণ শর্টিং এর ব্যাপারটা না আসছে ততক্ষণ নিফটির সেই অর্থে কোনো রকম রিস্ক নেই বলা যায়, কারণ ব্যাংক নিফটি তো মেন চালিকা শক্তি নিফটির। তবে মাঝে মাঝে ওই আইটি সেক্টরের উপর দেখতে হবে, যদি নিফটি আইটি কখনো কখনো রেজাল্টের জন্য, এই যে টিসিএস এর রেজাল্ট আসছে 11ই জুলাই, আইটি সেক্টরগুলোর রেজাল্ট আসা শুরু হয়ে যাবে, তখন যদি আইটি সেক্টরটা একটু কিছু বাড়ে বা কমে, তার প্রভাব কিন্তু নিফটিতে একটু পড়তে পারে, সেই দিকে শুধু নজর থাকবে। তাছাড়া ব্যাংক নিফটি ঠিক আছে, 53,000 আবার লেভেলটা বলছি, 53,000 থেকে 52,800 এই লেভেলটা হোল্ড যতক্ষণ করছে ইটস ফাইন। উপরের দিকে এখন জিজ্ঞেস করবেন, উপরের দিকে যদি আমি এখানে যাই, আজকে মানে এই যে হাইটা যেখানে করেছিল, এই হাইটা, ঠিক আছে, এই হাইটা যদি আবার ক্রস করে তখন একটু ভালো জিনিস হবে, বা এই জায়গাটা যতক্ষণ না ক্রস না করছে ততক্ষণ এই সব জায়গায় বাইংটা থেকে একটু বিরত থাকতে হবে। একটু ডিপসে পেলে ঠিক আছে, যদি এই সব জায়গায় একটু আসে সেই জায়গাগুলোতে একটু দেখা যাবে, সেটা অনেকটাই দূরে, তাই জন্য আমি সেই লেভেল নিয়ে আলোচনা করছি না। যদি মার্কেটে কারেকশন দেখা যায়, মার্কেটে কখনো কারেকশন দেখা যায়, ব্যাংক নিফটিতে কারেকশন দেখা যায়, মানে 52,800 নিচে যদি ও ট্রেড করতে শুরু করে, তখন নয় একটা পার্টিকুলার সাপোর্ট রেজিস্ট্যান্স পাওয়া যাবে, তখন আলোচনা করা যাবে। আপাতত সাপোর্ট আছে, কিন্তু উপরের দিকে ব্লু স্কাই বলা যায়, সেই অর্থে রেজিস্ট্যান্স তেমন নেই। এবার
এবার এবার আসি কিছু স্টক নিয়ে, যে দুটো স্টক নিয়ে আলোচনা করব তার উপর। তার আগে ভিডিওকে ভালো লাগলে প্লিজ একটু লাইক অবশ্যই করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না, কারণ চ্যানেলের সাবস্ক্রাইবারদের নিয়েই কিন্তু আমি মানে নেক্সট সপ্তাহে আমি লাইভ বৃহস্পতিবার আপনাদের সাথে করব। আর যারা এরকম লাইভ মাহলে লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে চান অপশন, সুইং ট্রেডিং, স্টক এক্সেট্রা, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে নিচে দেখবেন জয়েন বাটন আছে, এখানে এরকম চ্যানেলটা ভিজিট করে এখানে জয়েন বাটন পেয়ে যাবেন। জয়েন বাটন ক্লিক করে কিন্তু এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এবার আসি, জয়েন বাটন ক্লিক করে জয়েন করে নিলে আমার এই যে বিভিন্ন ট্যাব আছে তার মধ্যে এই মেম্বারশিপ ট্যাবের অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। এবার আমি স্টকে আসি, যেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দুটো স্টক নিয়ে বলেছিলাম আলোচনা করব। তার প্রথম স্টকটা হচ্ছে বিইএল। এটা গতকালেও আমি আলোচনা করেছি আপনাদের সাথে এইখান থেকে 5টা মিড ক্যাপ মোমেন্টাম স্টক নিয়ে। তার মধ্যে সেই মোমেন্টাম স্টকগুলো দেখতেই পাচ্ছেন ভালো চলছে, আজকেও অনেক ভালো চলেছে। তাহলে দেখুন, যখন 5-10% কোনো স্টক বেড়ে যায় তখন লাফিয়ে পড়ে নেওয়াটার আমি ঠিক পক্ষপাতী নয়, এটা আমার পার্সোনাল মতামত। তখন বরং আগের পজিশন থাকলে একটু প্রফিট বুকিং এর দিকে দেখা যাবে, কিন্তু মানে পার্সেন্টেজ একটু প্রফিট বুক। কিন্তু তাছাড়া 10%, 18% এক একটা স্টক বেড়ে গেছে তখন তো নেওয়াটা ঠিক হয় না, না? যাই হোক, বিইএল নিয়ে বলি। বিইএল এর যদি আমি ডেইলি চার্টে আসি, বিইএল কিন্তু এই ভোটের সময় অনেকটা পড়েছিল, তারপর কিন্তু গুটি গুটি পায়ে উপরের দিকে গেছে। তারপর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় কিন্তু ভালো একটু পজিশন দেখা দিচ্ছে। এইসব পর্যায়ে কিন্তু একটু এন্ট্রি নেওয়া যেতে পারে, যদিও কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, এই দিকটা একটু দেখা যেতে পারে। হ্যাঁ, এখানে একটু রেজিস্ট্যান্স আছে যেটা 320 নাগাদ, কিন্তু ঠিক আছে, ও রেজিস্ট্যান্স এলেও ও এখানে হয়তো আরো কিছু কনসলিডেট করে উপরে চলে যাবে, এরকম। মানে এইটাই যে বিইএল যে এখানেই থেমে থাকার মতো অবস্থা আমার তো মনে হয় না পার্সোনালি। তো এইটা একটা দিকে নজর রাখা যেতে পারে। সেক্ষেত্রে স্টপ লস হবে কিন্তু 300 টাকায় বা 299 টাকা বা 300 টাকার আশেপাশে ক্লোজিং বেসিসে। যদি 300 টাকার নিচে ক্লোজিং বেসিসে বন্ধ হয়ে যায় তাহলে সুইং ট্রেডিং পজিশন থেকে বেরিয়ে যেতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি অ্যাজ আ ডিসক্লেমার, আমার যখন বিএল মনে হয় আপনারা যারা আমার ইউটিউবের দর্শক তাদেরকে আমি একটা সুন্দর ওয়াচ লিস্টও তৈরি করে দিয়েছিলাম, যেখানে বিইএল, হ্যাল, তারপর কোচিন শিপইয়ার্ড, মাঝগাঁও ডক, তারপর রেলওয়ের স্টকগুলো, এরকম বিভিন্ন ধরনের স্টক তার মধ্যে আছে। তো তাহলে আমি আশা করব বিইএল বা এই জিনিসগুলো অলরেডি আপনাদের ওয়াচ লিস্টে আছে, যেখানে আপনি টাইম টু টাইম সেই জিনিসটাকে দেখেন। অ্যাজ আ ডিসক্লেমার, এইখানে দেখুন কয়েকদিন আগে বা হ্যাঁ 1-2 সপ্তাহ আগে বলতে পারেন, 3 সপ্তাহ আগে, যখন এখানে কনসলিডেট মোটামুটি এইসব জায়গায় করছিল 280, 275 এই জোনে, তখন কিন্তু একটু বাইং আমি নিজেও করেছিলাম। এবং ইভেন আমি যদি এখানে আপনাদের শো করি, আমার মেম্বারদের মানে যারা এসটি আমার স্টুডেন্ট, এসটি সুইং চ্যাম্প বা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের, আমার মনে হয় এসটি সুইং চ্যাম্প ব্যাচের তখন তারা স্টুডেন্ট ছিলেন এই ইউটিউবে, তখন কিন্তু আমি 280 টাকায় বিইএল এ পজিশন নিয়েছিলাম, স্টপ লস ছিল 265 টাকায়, এটা কিন্তু করে নিয়েছিলাম। তো সেই জাস্ট 3 উইক আগের কথা। আজকে যদি দেখতে যান, আমি কেন এটা বলছি, বলার পিছনে একটা কারণ আছে, সেটা আমি বলবো। 280 টাকার স্টক আজকে দেখুন 317 টাকা। বারবার মনে হয় না যে, আমার কাছে প্রচুর আপনাদের প্রশ্ন আসে, দাদা এখন কি স্টক নেওয়া যায়, দাদা কিছু নতুন স্টকের কথা বলুন। আমি বুঝতে পারি না, একই তো স্টক, সেইগুলোই তো চলছে। বিগত 1-1.5 বছরে যদি দেখেন সেই একই স্টক চলছে। হ্যাল, আরভিএনএল মানে রেলওয়ে স্টকগুলো ধরুন, আইআরএফসি, ইরকন, তারপর আপনার এইদিকে যদি সরকারি কোম্পানিগুলো বলেন সেগুলো, হাডকো থেকে শুরু করে আপনার আরইসি, পিএফসি, পাওয়ার গ্রিড মানে পাওয়ারের কোম্পানিগুলো, এই থিমই তো চলছে। এর বাইরে গিয়ে কেন আমি শুধু শুধু খুঁজবো? মানে এই সময় আমি ডিফেন্সিভ স্টকে, দাদা আইটিসি কে একটু দেখলে ভালো হয় কেন? মানে আইটিসির যখন চলার তখন সে চলেছে, আবার চলবে। আবার যখন এই স্টকগুলো দাঁড়িয়ে যাবে, তখন কোনো খারাপ অবস্থায় হলে তখন আইটিসি আবার টেনে নিয়ে যাবে, এশিয়ান পেন্টস টেনে নিয়ে যাবে, এইচইউএল টেনে নিয়ে যাবে। কিন্তু মোমেন্টাম যদি দেখেন সেগুলোতে এইসব স্টকে আছে, যে ডিফেন্সের স্টকগুলো, রেলওয়ে স্টকগুলো, এবং সেই স্টকই তো চলছে। তাহলে অন্য সেক্টর বা অন্য স্টকে আমার আপাতত যাওয়ার কি দরকার? সুইং ট্রেডিং এর কথা বলছি আমি, ভ্যালু ইনভেস্টিং বা ওইসবের কথা বলছি না। তো
সেই জিনিসগুলো এটাই মনে করার যে 3 সপ্তাহ আগে বিইএল যেমন ভালো ছিল এখনো বিইএল ভালোই আছে, তাই না? এই নয় যে খারাপ নেই। আর আমার তো মনে হয় 3 মাস বাদেও বিইএল ভালোই থাকবে। বা হ্যাল হ্যাল 3 মাস আগেও ভালো ছিল, এখনো ভালো আছে। ভোটের সময় আপনাদেরকে 5 তারিখে আমার মনে আছে, 4 বা 5 তারিখে জুন, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম 4163 টাকায় HUL আমি কিনেছিলাম, এবং টেলিগ্রামে, পাবলিক টেলিগ্রাম গ্রুপে দেখে নিন, আপনাদেরকে আমি শেয়ারও করেছিলাম সেটা, 5 জুন আমার যতদূর মনে হয়। ঠিক আছে, হ্যাল ছিল 4163 টাকা, আমি পার্সোনালি 4163 টাকায় কিনেছিলাম, আমি ভিডিও করে সেটা দেখিয়েওছিলাম। একবার ভেবে দেখুন 5500 টাকা এখন, তাহলে জাস্ট 1 মাসও হয়নি। তো এই জন্যই বলছি, এইটা বলার পিছনে একটাই কারণ, যে এই জন্য। আবার একটা উদাহরণ দিই, তারপর আমি সেকেন্ড স্টকে আসবো। বিইএল একটা স্টক হলো, আরেকটা স্টকে আসবো, তার আগে আরেকটা উদাহরণ দিই। সরি, আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরুন হার্ডকো। ঠিক আছে, অ্যাজ আ ডিসক্লেমার, আমার পার্সোনাল পজিশন আছে সেই এইখানে, কিছু আমি পরিমাণ প্রফিট বুক করেছি, আরও কিছু একটু আছে। এই যে হার্ডকো, এখানে 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 কনসলিডেট করছিল, তারপর দুদিন ধরে এইসব জায়গায় যখন আমার কনসলিডেশনটা ব্রেক করছে, এইসব জায়গায় বাইং হবে, এইসব জায়গায় বাইং হবে না, এইসব জায়গায় হয়তো একটু প্রফিট বুক হতে পারে। হ্যাঁ, তা বলে কি আরও বাড়বে না? নিশ্চয়ই বাড়বে, এইগুলোই তো বাড়ছে। কিন্তু হ্যাঁ, একটু হওয়ার পর এবার কি, এবার হয়তো কিছুদিন একটু কনসলিডেট করলো, বা আরও 1-2 দিন বাড়লো, তারপর একটু কনসলিডেট করলো, আবার একটু নিচে এলো, তারপর আবার হয়তো যাবে। এই যে কনসলিডেট বা নিচে নামার সময়টা, এইখানে অনেকের ধৈর্য থাকে না, এবং প্রবলেম সেখানেই হয়। এইখানে একবার বেরিয়ে যায়, বা বেরিয়ে যায় না, বা টপে নিয়ে নেয়, এইখানে নিয়ে নেয়, কারণ টিভিতে এইসব সময় আসে, নিয়ে নিল, তারপর যখন এই নিচে আসে তখন সেটা ভয় পেয়ে যায়, এখানে বেরিয়ে যায়, আবার কেউ কয়েকদিন বাদে দেখে বেরিয়ে যাওয়ার পরেই তো আবার স্টকটা বেড়ে গেছে, তখন আবার হাউতাস শুরু হয়। তো এই জিনিসগুলো করা যাবে না। একটা যদি কনভিকশন থাকে, সাপোর্টে নেবেন এবং নিয়ে এই জিনিসগুলোই চলছে, একটা একটা স্টপ লস মোটামুটি রেখে ধরে রাখতে হবে এই জিনিসগুলোকে। বাই অ্যান্ড হোল্ড, এই ব্যাপারে, এই যে বুল মার্কেটটা চলছে, এখানে কিন্তু বাই অ্যান্ড হোল্ড ছাড়া কোনো ব্যাপার নয়, এখানে সেটাই করতে হবে। ঠিক আছে, দুদিনে জাস্ট হার্ডকো আমাদের মোটামুটি 14% মতো রিটার্ন দিয়েছে, 14% মতো রিটার্ন দিয়েছে। বিইএল কে বললাম 3 সপ্তাহে কত ভালো রিটার্ন দিয়েছে। হ্যাল হ্যাল তো আপনাদের সাথে আমি পাবলিক ইউটিউব টেলিগ্রামেও শেয়ার করেছিলাম, মানে 20%-এর মতো রিটার্ন হয়তো দিয়ে দিল ভোটের ওই সময় থেকে, 4163 থেকে। তাই বলছি, একই থিমগুলো চলছে, শুধুমাত্র একটু কনভিকশন রাখতে হবে। একবার যদি লো লেভেলে এন্ট্রি পাওয়া যায়, সেই লেভেলে ধরে রাখতে হবে। একজনের প্রশ্ন আমি পেয়েছিলাম আজকেই কমেন্ট বক্সেই দেখবেন, একজন প্রশ্ন পেয়েছি যে স্যার আমি এই কিনেছি, কি বলে, মাঝগাঁও ডক 4200 টাকায় মনে হয় নিয়েছি, তো তারপর এখন তো 5500-তে চলছে, মাঝগাঁও ডক মনে হয় 5500 আজকে হলো, হ্যাঁ 5500-তে চলছে, আমি কি করব? মানে আমাদের এটা হয় যে আমাদের লাভ দেখতে আমরা তো অভ্যস্ত নই, কোনো বুল মার্কেট তো রিটেলারদের এইভাবে পয়সা তৈরি করে দেয়নি, এই বুল মার্কেটটা সেটা তৈরি করে দিচ্ছে, আমাদের সেটা হজম হয় না, এটা স্বাভাবিক ব্যাপার। মানে লাভ হলে কত তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাব, সেই ব্যাপারটা থাকে। কেন, কি দরকার? ট্রেলিং স্টপ লস রেখে রাখবো। হ্যাঁ, এবার 100-200 পয়েন্ট এত বেড়েছে, মাঝগাঁও ডক যেমন কালকে এত বেড়েছিল, আজকেও আবার 19% বেড়েছে, আবার দেখবেন তারপর 4-5-6% হয়তো কারেক্ট করলো 3-4 দিনে, তাতে তো ভয় পেয়ে গেলে চলবে না। একটা স্টপ লস রেখে মোটামুটি সেটাকে ট্রেলিং স্টপ লস করে নিয়ে যাওয়া যেতেই পারে, যখন স্টপ লস হিট হয়ে গেল তখন বেরিয়ে যাব, সেটা ঠিক আছে। কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ একটু হোল্ড করতে হবে, হোল্ড করলেই স্টকগুলোই পয়সা দেবে। চলে আসি সেকেন্ড ব্যাপারে। একটু প্লিজ লাইক করে জানাবেন, লাইক করবেন, আর নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোনো এরকম সরকারি কোম্পানি কম দামে নেওয়া আছে কিনা, সেটা প্লিজ একটু জানাবেন। এবার আসি নেক্সট স্টকে, যেটার উপর কিন্তু একটু নজর রাখতে হবে, সেটা হচ্ছে আপনার টিটাগড়। ঠিক আছে, রেলওয়ে কোম্পানি, জানেন ওয়াগন তৈরি করে, এই করে, মোটামুটি স্টকটা কিন্তু বুলিশ হয়ে আছে, এবং টিটাগড় আপনাদের ওয়াচ লিস্টে মনে হয়, যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন তাদের ওয়াচ লিস্টে নিশ্চয়ই থাকার কথা, আমি বারবার বলেছি, অনেক নিচু লেভেল থেকে টিটাগড়টা আপনাদের চেনানো। তাও এই 4-5 দিন ধরে যেখানে অন্যান্য স্টকগুলো অনেক বাড়ছে, সেখানে এই কিন্তু কনসলিডেট করছে একটা চ্যানেলের মধ্যে,
এবার কিন্তু এই চ্যানেলের ব্রেকআউটটা মেবি দিতে পারে, সেটা কালকে দেবে না সোমবার দেবে নাকি নেক্সট উইকে আরো 3-4 দিন বাদে দেবে নাকি আরেকটু নিচে এসে মুভিং অ্যাভারেজকে ক্যাচ আপ করার পর দেবে, সেটা তো চার্ট বলবে। কিন্তু একটা জিনিস তৈরি হচ্ছে, আজকেও নিচের লেভেল থেকে একটু বাইং হচ্ছে, একটু স্কুইজ হচ্ছে বলে যেন মনে হচ্ছে আমার। তো এই জিনিসটাকে প্লিজ একটু নজরে রাখবেন, যখনই এরকম উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাবে, গ্রিন ক্যান্ডেল করে আজকের টপ যেটা হয়েছে সেটাকে উপরের দিকে ব্রেক করে স্টে করবে, তখন কিন্তু একটু পজিশন নেওয়া যেতে পারে। মানে উপরের পজিশন বলতে পারেন 1800 টাকা, 1800 এখন 1790 চলছে, 1800 টাকা ব্রেক করে যখন স্টে করবে তখন 1700 বা 1725 একটা স্টপ লস রেখে। কেন এটা ডিপ বলছি, কারণ এটা একটু লো ভলিউমের, হ্যাঁ এটা একটু লো ভলিউম স্টক, সুতরাং ওঠানামাটা অনেকটা বেশি হয়। তো রেখে একটু দেখা যেতে পারে। স্টপ লসটাও বলে দিলাম, স্টপ লস কিন্তু স্ট্রিক্টলি মানতে হবে 1700 থেকে 1725, এই স্টপ লস রেখে একটু দেখা যেতে পারে। যদি 1800-র উপরে ও যায় বা স্টে করে, বা আজকে যেটা হাই হয়েছে তার উপরে গিয়েও স্টে করে, মোটামুটি এই দুটো বিইএল আর এই দুটো স্টকের দিকে কিন্তু নজর রাখা যেতে পারে। আরও আমি এর আগামী দিনে মানে গতকালের ভিডিওতে 5টা স্টকের নাম বলেছি, কোচিন শিপইয়ার্ডও তার মধ্যে ছিল, সব কিছু স্টকগুলো ছিল, হ্যালো ছিল, সেইগুলোর দিকে নজর রাখবেন। সেগুলো এই 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 কদিনে প্রচুর বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে, তাই জন্য একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। যেমন মাঝগাঁও ডক, এবার মাঝগাঁও ডকে আসি। মাঝগাঁও ডক বিগত 4 সপ্তাহে ডবল হয়েছে, ঠিক আছে। যদি আপনি মাঝগাঁও ডকের চার্টটা দেখেন, আমি উইকলি চার্টে আসি, উইকলি চার্টে আসি, এই যে এইখানে এসেছিল, এইখানে এসেছিল, এই যে 1 2 3 4 4, মোটামুটি 4 নম্বর, এই দেখছেন 2500 টাকা, এই 2500 টাকা এই সব জায়গায় ছিল, 2500, 2600 এরকম, তার থেকে আজকে 5600, ডবল হয়ে গেছে। 4 সপ্তাহে যে স্টক ডবল হয়, আপনার কি মনে হয় যতই আমার ভালো লাগুক না কেন সেখানে এখন এন্ট্রি নেওয়া যায়? আমি তো পার্সোনালি নিতে পারি না, এরপরেও হয়তো আরো 20-30% বাড়বে, ঠিক আছে, কিন্তু এখন তো এন্ট্রিটা একটু রিস্কি হয়ে যায়, তাই না? তাই জন্য একটু এগুলোকে নজর রাখবেন। আমি বলছি না যে মাঝগাঁও ডকের স্টোরি শেষ হয়ে গেছে, একদমই নয়, এগুলোর স্টোরি এখনো বাকি আছে, কিন্তু এগুলোকে একটু ওয়েট করতে দিতে হবে, কারণ খুব কম সময়ের মধ্যে 1 মাসে যে স্টক ডবল হয়ে যায়, একটু তো তারপর জিরোতে সময় দিতে হবে, তাই নয় কি? তাই জন্য সব স্টকই একটু ওয়েট করবেন, একটু কনসলিডেট করুক, সাপোর্টে আসুক, তারপর নেবেন, ঠিক আছে। তো সেই কনসলিডেশন ফেজটা আসুক, তারপর দেখা যাবে। তো এই জন্যই বলছি, সেম কোচিন শিপইয়ার্ড সবগুলোই যেগুলো বেড়ে গেছে একটু ঠান্ডা হতে দিন, তারপর আবার দেখা যাবে। তবে এই থিমই চলছে এবং এই থিমই চলবে, ঠিক আছে। সেটার দিকে একটু থিম যখন চেঞ্জ হয়ে যাবে এই চ্যানেলে আমি আপনাদের সামনে এসে বলবো না থিম চেঞ্জ হয়ে গেছে, অন্য কিছু দেখা যেতে পারে, এখনো সেই সময়টা হয়েছে বলে তো মনে হয় না। চলুন এবার 3 নম্বর বা লাস্ট টপিকে আসি। সেটা হচ্ছে একটা স্টক যেটা 36 গুণ হয়ে গেছে এবং আমাদের লং টার্মের ব্যাপারটা আমরা মাথায় রাখি না, সেটা সরি, সেটা একটা স্টক 2020 অক্টোবরে আইপিও এনেছিল 150 টাকা, 145 টাকা ছিল আপার ব্যান্ড, তাই আমি রাউন্ড ফিগারে 150 বলছি। তারপর 170-এ এসেছে, 200 টাকায় ছিল, 240-এ ছিল, অনেক সময় দিয়েছে। আজকে সেই স্টকটা 5585, আজকে সেই স্টকটা নিশ্চয়ই সবাই গেস করে ফেলেছেন কি স্টকটার নাম, সেটা হচ্ছে এই মাঝগাঁও ডক, ঠিক আছে। এই মাঝগাঁও ডক 5585 এখন চলছে। এই মাঝগাঁও ডকটাই 2020-তে অক্টোবরে ওরা আইপিও যখন এনেছিল 145 টাকায় আইপিও এনেছিল। আজকে আজকে একটা নিউজ চ্যানেলে আমি প্রোগ্রামটা দেখছিলাম, তখন তখন মানে তারা বলছিল যে 15,000 টাকা 1 লট যারা ইনভেস্ট করেছিল, আজকের দিনে তার ভ্যালু 5,66,000-এর মতো, এরকম। শুনে ভালো লাগলো, ঠিক আছে, কিন্তু অনেকের কাছেই নেই, অনেকে এত ধৈর্য থাকে না রেখে দেওয়ার জন্য, সেটাও একটা ফ্যাক্ট। এবার যদি তাহলে আমরা কি করব, কিভাবে সঞ্জয় এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করব, কিভাবে স্টকগুলোকে রাখবো? আর যারা আমার চ্যানেলটা বেশি ফলো করেন অনেকেই তার আছেন ট্রেডার, যারা শর্ট টার্ম একটু ট্রেডার আছেন, তাহলে কি শর্ট টার্ম ট্রেডার হওয়াটা ভুল? দেখুন এইসব ব্যাপারটা তা নয়, ব্যাপারটা এক একজনের এক এক রকম। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমি কিসে ভালোবাসি, আমি যেমন একটু মানে শর্ট টার্ম ট্রেডার, আমি অপশন ট্রেড করি, সুইং ট্রেড করি, সুইং ট্রেড মানে শর্ট টার্ম সুইং ট্রেড করি, তার সাথে সাথে কিছু কিছু ভালো ভালো স্টক রাখি, আর বাদ বাকি মিউচুয়াল ফান্ডে রেখে দিই। আমার পার্সোনালি যেমন ওরকম যে মাল্টি ব্যাগার স্টক ধরবো তার প্রতি অতটা ন্যাক
থাকে না মাঝে মাঝে। হ্যাঁ, সেটা যদি চলে আসে, মাল্টিব্যাগার স্টক তো মানে কি বলে, সেটা যদি হাতে চলে আসে তো ঠিক আছে, হাতে না চলে এলে আমাকে তার প্রতি যে খুব ছুটতে হবে তা নয়, কারণ আমার ট্রেডিং থেকে মেইন ইনকামটা হয় বা ট্রেডিং এর উপর আমার মেইন ফোকাসটা থাকে। কিন্তু যারা আছেন, যারা ট্রেডিং এর উপর মেন ফোকাসটা নেই, স্টক কিনবো, স্টকের এই করে রাখবো, তাদের আমি বলবো তারা কিন্তু একটু এইসব লং টার্মের প্রতি একটু নজর একটু আপনাদের দিতে হবে। যে থিমটা চলছে, যে জিনিসগুলো মুভমেন্ট হচ্ছে, চার্ট দেখা, চার্ট দেখে সেগুলোকে বোঝা। আজকে যদি আপনি মাঝগাঁও ডকের চার্টটা দেখেন, আপনাদের কিন্তু যারা এই যে মাঝগাঁও ডকের যদি চার্টটা একটু দেখি, উইকলি এই মাঝগাঁও চকের চার্টে আছে উইকলি, যখন এইসব জায়গা থেকে ব্রেকআউটটা একটু দিচ্ছে, ব্রেকআউট যাওয়ার প্রথম ব্রেকআউটের সময়টা, তখন কিন্তু পজিশন নেওয়াটা সব থেকে বেস্ট। এবং আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি মনে করি কোনো একটা স্টকের মুভমেন্টের প্রথম যে ব্রেকআউটটা দেয় উইথ ভলিউম, দেখবেন আমি ভলিউম এখানে প্লট করিনি, ভলিউমটাও নিশ্চয়ই এখানে আসবে। এই ব্রেকআউট উইথ ভলিউম যখন আসে, প্রথম যে মুভমেন্টটা হয়, সেই মুভমেন্টে যারা পার্টিসিপেট করতে পারে তাহলে কিন্তু তারা ম্যাক্সিমাম পয়সা কিন্তু তারাই রোজগার করে। তারপর থেকে তো আস্তে আস্তে জিনিসটা, স্টোরিটা অনেকটা ডাইজেস্ট হয়ে যায়, অনেকটা লোক সমক্ষে চলে আসতে শুরু করে, তারপর লাস্টে তো ইউফোরিয়া টাইপের হয়, তারপর আবার স্টক নিচে আসে, এটাই নিয়ম। এবার আমি জানি না এইটা এখানে থেমে যাবে নাকি এর ইউফোরিয়া পয়েন্টটা এখানে, নাকি এর ইউফোরিয়া পয়েন্টটা এখানে, নাকি আরো উঁচুতে, সেটা কেউ জানে না, সেটা স্টক নিজেই বলে দেবে। কিন্তু একটা সময় তো ইউফোরিয়া আসবে এবং তাই প্রকৃতির নিয়মেই সেই কারেক্ট হবে। সে যত ভালো স্টক হোক না কেন, যত ভালো কোম্পানি হোক না কেন, প্রকৃতির নিয়মেই সে কারেকশন হবে। কিন্তু কোন পয়েন্টে হবে সেটা জানা নেই। কিন্তু সেই ফার্স্টে যখন এই ফার্স্ট ইনফ্লেকশন পয়েন্ট যাকে বলে, সেই সব জায়গায় যত এন্ট্রি নেওয়া যায়, তার যত কাছাকাছি এন্ট্রিটা নেওয়া যায় তত কিন্তু ভালো। তার জন্য একটু স্টক দেখা হতে পারে। নিফটি 500 যে স্টক লিস্টটা আছে সেটা মোটামুটি দেখলেই কাজটা হয়ে যায়। একটু উইকেন্ডে একটু মাঝে মাঝে দেখবেন, তাতেই কিন্তু ব্যাপারগুলো হয়ে যায়। এবার তার মধ্যে অল্প একটু ইনভেস্ট, দেখতেই পাচ্ছেন 15,000 টাকার ইনভেস্টমেন্টে এত বড় হচ্ছে, যখন হওয়ার তখন হবে। আর যদি সেটা না পারেন, আমার যেমন পার্সোনালি এরকম করতে যদি আমার একটু অসুবিধা হয়, আমি মিউচুয়াল ফান্ডে করে সেটাকে আমি খুশি। মিউচুয়াল ফান্ড যা আমার রিটার্ন দিচ্ছে আই এম হ্যাপি। মিড ক্যাপ স্মল ক্যাপরা এই বিগত 2-3 বছরে যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে, আর তার সাথে সাথে নিজের পার্সোনাল ট্রেডিং তো আছেই, ব্যাস তাতেই চলে যাবে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কি ধরনের ট্রেডার বা কিসে আপনি সন্তুষ্ট, সেই ধরনের উপর চলতে হবে। নিজেকে জোর করে অন্যরা কেউ করছে তার জন্য আমাকেও করতে হবে, সেই বিষয় থেকে একটু আসবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমার ট্রেডেরই আজকে একটা ছোট্ট উদাহরণ দিই, হার্ডকোর আজকে উদাহরণ দিই। আমি আমার হার্ডকোর তো আপনাদের চেনানো আছে, ওয়াচ লিস্টও আছে। আমি আমার মেম্বারশিপ এখানেও স্টুডেন্টদেরও বলেছিলাম, হার্ডকো আমি 285 টাকায় নিয়েছিলাম জাস্ট দুদিন আগে, জাস্ট একদিন আগে বলতে পারেন। আমার যদি এখানে পোর্টফোলিও দেখেন, আমি যদি রিফ্রেশও করি, জাস্ট দুদিনে, একদিনে বলতে পারেন, আজকে আমি তার থেকে 40-50% প্রফিট বুক করে নিয়েছি। আর কিছুটা পজিশন বাকি আছে এখনো দেখতে পাচ্ছেন, তাতে 14% কিন্তু রিটার্ন একদিনে জাস্ট এসেছে। ব্যাস আমি তাতে খুশি। 14% মানে আমার 1 মাসের রিটার্ন চলে এসেছে। অপশন যারা ট্রেড করেন, আমি মেনলি অপশন সেলার, 1 মাসে 2-4% ইনকাম ইজ মোর দ্যান এনাফ। বছরে দেখুন তাহলে অনেক রিটার্ন হচ্ছে। 2-4% 1 মাসে রিটার্ন অনেক, সেখানে একটা স্টকেই আমার 14% রিটার্ন এসে গেছে। ব্যাস অল্প করলাম, ব্যাস তাতেই আমি খুশি। তো এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে আপনি কি ধরনের ট্রেডার, কি ধরনের জিনিস, এবং এই ঠিক আছে। গতকালের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে এখন কি নেব বলুন। আরে আমি তো নিজে যেগুলো থেকে যখন যখন একটা স্ট্রেট লাইনে বাড়ে, তখন আমি সেখান থেকে একটু প্রফিট বুক করার কথা ভাবি। সেখানে আপনাদের তো আমি এন্ট্রি নিতে বলতে পারি না। হ্যাঁ, স্টকগুলোকে ওয়াচ লিস্টে রাখতে হবে, আবার যখন কনসলিডেট করবে তখন আবার দেখা যাবে। আর 1 মাসে 10% 20% রিটার্ন এলে তো যথেষ্ট হয়ে গেল 1 মাসের জন্য। আর তো ফিরে দেখার দরকার নেই, প্রত্যেক দিনই আমাকে সুইং ট্রেড করতে হবে, এটা কোন ধরনের নিয়ম? তাই না? তাদেরকে তো ইন্ট্রাডে ট্রেড বলে বা অন্য অন্য ধরনের ট্রেডার হয়। সুইং ট্রেডার প্রত্যেক দিন ট্রেডে নামে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাই জন্য বলছি, একটু ভিডিওটা হয়তো বড় হলো, কিন্তু নিজেকে চিনুন, নিজে কি ধরনের। প্রত্যেকে লং টার্ম ইনভেস্টমেন্ট নাও হতে পারেন এবং তাতে কিছু যায় আসে না। ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে হবে না, মিউচুয়াল ফান্ড দিয়ে ইনভেস্ট করুন, ঠিক আছে। আর ধরুন পাশাপাশি ট্রেডিং করছেন, ঠিক আছে, কারণ একটা মাথা আপনি কত দিকে লাগাবেন সেটাও তো আছে, তাই না? ঠিক আছে, কিন্তু যেটা করবেন সেটা একটু মন দিয়ে, একটু নিয়ম কানুন জেনে শুনে তারপর করবেন, এটাই আমি শুধু বলতে চাই।
ঠিক আছে, যাই হোক, ভিডিওকে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। যারা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, আমার চ্যানেল ভিজিট করে এখানে জয়েন বাটন পেয়ে যাবেন, ক্লিক করে জয়েন করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।